মোবারক। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এখন টিভির বিশেষ আয়োজন অ্যারিস্টো ফার্মা লিমিটেড নিবেদিত সেবায় আনন্দ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ডাক্তার সাদিয়া সুলতানা রেশমা। প্রিয় দর্শক, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে পরিবারের সাথে সময় কাটানো। কিন্তু কিছু কিছু পেশার মানুষ আছে যাদের কাছে এর পাশাপাশি একটা বাড়তি দায়িত্ব থাকে। তারা কাজ করে সেবা নিয়ে এবং তারা হচ্ছে আমাদের আশেপাশের চিকিৎসকগণ। প্রিয় দর্শক, আজকে আমরা ঈদের খুশি ভাগ করে নিচ্ছি এমন 3 জন চিকিৎসকের সাথে যারা তাদের নিজস্ব পরিচয়ে আমাদের দেশে উদ্ভাসিত। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার AKM আমিনুল ইসলাম, অধ্যাপক এবং বিভাগীয় প্রধান এন্ডোক্রাইনোলজি ও মেটাবলিজম বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ আতিকুর রহমান, সহযোগী অধ্যাপক এন্ডোক্রাইনোলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, হাসপাতাল। এবং আমাদের সাথে আরও আছেন ডাক্তার নুসরাত সুলতানা, সহযোগী অধ্যাপক এন্ডোক্রাইনোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমরা সবসময় কথা বলি বিভিন্ন ধরনের ডাক্তারি ভাষা নিয়ে, ডাক্তারি সমস্যা নিয়ে, কিন্তু এই যে এখন যে বিশেষ একটি অবস্থা, আমরা ঈদের কথা বলতে এসেছি এবং ঈদের কথা বলতে যখন এসেছি চিকিৎসকের কাছে ঈদ মানে একদম ছুটি নয়, একটা বাড়তি দায়িত্ব থাকে। হঠাৎ করে একটা ফোন কল চলে আসে যে আমার এই রোগীটা খারাপ, এখনই হয়তো হাসপাতালে যেতে হবে। তো সেই অবস্থা থেকে একটু জানতে চাই অধ্যাপক ডাক্তার AKM আমিনুল ইসলাম, আপনার অভিজ্ঞতা, ঈদ কি সবসময় খুব সুমধুর কাটে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে ওই যে বললেন যে আমরা যে বৃত্তের বাইরে গিয়ে কথা বলাটা, সেটা সুযোগ আসলে আমাদের খুব কম হয়। কারণ আমাদের পেশাগত দায়িত্বটা এরকম যে আমাদের সবসময় একটা বৃত্তের মধ্যে থেকে আসলে আবদ্ধ থেকে সব কাজ করতে হয়। আর ঈদের পাশাপাশি আমাদের কিন্তু দায়িত্ববোধ সেটা কিন্তু চলে আসে। শুধু যে আনন্দ উৎসব সেটা কিন্তু না, কারণ অসুখ বিসুখতার কোনো উৎসব নেই। একটা মানুষ যে কোনো সময় অসুস্থ হতে পারে এবং যখন অসুস্থ হয় তখন কিন্তু একজন চিকিৎসক বা হাসপাতালের উপর তাকে নির্ভর করতে হয়। কাজে আমরা যখনই যে উৎসবে যাই না কেন আমাদের কিন্তু সেটা মাথায় রাখতে হয় এবং আগাম প্রস্তুতি নিতে হয়। এবং আপনি খেয়াল করবেন যদি সরকারি কোনো বিজ্ঞপ্তি বা ছুটির বিজ্ঞপ্তিগুলো দেখেন, ওখানে কিন্তু বলা থাকে যে এই ছুটি চিকিৎসক বা তার সাথে সম্পর্কিত বা চিকিৎসার সাথে সম্পর্কিত কারোর জন্য প্রযোজ্য হবে না। তার মানে অনেকভাবে বলে দেওয়া হয় যে আমরা মোটামুটি ছুটির আওতার বাইরে। তার মধ্যে থেকে আমরা চেষ্টা করি আমাদের মতো করে উৎসবটাকে, অবশ্যই, কারণ আমাদের পরিবার আছে, আমাদেরকেও সমাজে মিশতে হয়। কাজে সামাজিক অনুষ্ঠানগুলোতে আমরা আমাদের দায়বদ্ধতার জায়গা থেকেও ওটাকে বজায় রেখেও আমরা চেষ্টা করি উৎসবে সামিল হতে। ডাক্তার মোহাম্মদ আতিকুর রহমান, এই যে উৎসব এবং একটু আগে যে কথাটি শুনলাম যে সবাই আনন্দ কাটাচ্ছে 5 দিন, 6 দিন, 7 দিন, কিন্তু চিকিৎসকের কাছে এই ব্যাপারটি এতটা সুখকর হয় না বেশিরভাগ ক্ষেত্রেই। আপনার পরিবারের কথা কি থাকে, তাদের অনুযোগ কি থাকে এই ব্যাপারটা নিয়ে? কোনো আসলে আমি তো ঢাকার ছেলে, আমার বাসা ঢাকায়। সবসময় দেখা গেছে যে হাসপাতালেই আমি বিভিন্ন সময় ডিউটিতে ছিলাম, পোস্টিংয়ের জন্য হোক বা পড়াশোনার জন্য হোক, ঢাকায় থাকার জন্য ঈদের ব্যাপারটা সবসময় আমার উপর চলে আসতো যে তুমি তো ঢাকার ছেলে, তুমি ঢাকায় থাকবা, এই সময় হাসপাতালে এসে তুমি হয়তো ডিউটি করো। যখন জুনিয়র লেভেলে ছিলাম তখন ডিউটি করতাম, মানে ঈদের দিন ইভিনিং ডিউটি করলাম, নাইট ডিউটি করছি, এরকম অনেক রেকর্ড আছে। পাশাপাশি যারা যখন একটু সিনিয়র হলাম তখন অ্যাটলিস্ট একবার ঈদের দিন হলেও রাউন্ড দিতে যেতে হতো। পাশাপাশি একাডেমিক বাইরেও দেখা যাচ্ছে যে ওই সময় যেহেতু হাসপাতালগুলোতেও অত বেশি ডাক্তার থাকে না, এলাকায় যদি কোনো প্রবলেম হয় যে অমুকের বাসায় অমুক ডাক্তার আছে, ঠিক আছে, তাহলে প্রবলেম হলে বাসায় চলে আসে অথবা আমাদেরকে বলে যে একটু এসে দেখে যাও। তো ওই সময় আসলে না যাওয়াটাও দেখা যাচ্ছে যে আমি এরকম একটা গ্রুপের সাথে ফ্যামিলি সবাই আসছে, অথচ আমার তখন যেতে হতেছে আরেকটা রুগী যে হয়তোবা মুমূর্ষ, না অ্যাটেন্ড করলে দেখা যাবে যে যদি খারাপ হয় নিজের কাছেও খারাপ লাগে। একটা পেশেন্ট যখন আসলে এমার্জেন্সি হয়ে যায় তখন তার আসলে ওই ঈদ আনন্দ আমি কি করছি তখন আমার পার্সপেক্টিভ কেউ চিন্তা করবে না, এবং আমাদেরও তখন আসলে ওইভাবে থাকে না যে ঠিক আছে আমি একটু আনন্দ করব, একটা রোগী খারাপ হয়ে যাচ্ছে। তো এই অবস্থায় অনেক সময় দেখা যায় যে বাড়ির লোকজন একটু কষ্ট পায় যে না আমরা একটু কোথাও বেড়াতে যাব বা কিছু করব। তো অনেক সময় এটা হয় যে আমরা পারি না, তবে ম্যাক্সিমাম সময় একটা রোস্টার থাকে অবশ্যই আমাদের, যে রোস্টার অনুযায়ী হাসপাতাল ওরা রিপোর্ট করে। কিছু কোনো এক ঈদে আমি করলাম তো কোনো ঈদে আরেকজন করে, এভাবেই আমরা আসলে ম্যানেজ করে চলি। আমরা এভাবে ঈদের আনন্দ আসলে মানে উপভোগ করি, অভ্যস্ত হয়ে গেছি আমরা আসলে এইভাবে। ডাক্তার নুসরাত সুলতানা, আপনার কাছে একটু আসছি। আমি নিজে একটি অভিজ্ঞতা শেয়ার করি। এই ঈদের সময় আমাকে হঠাৎ করে বলা হলো যেহেতু এই ঈদুল আজহা ছেলেরা সবাই ব্যস্ত থাকবে, ঈদের দিন সকালে রাউন্ডের কি হবে, তুমি যেহেতু মেয়ে ডাক্তার তুমি এক কাজ করো সকালে চলে আসো। আপনার ক্ষেত্রে কি এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে কিনা?
আসলে অভিজ্ঞতা এখন তো সিনিয়র হয়ে গেছি, এখন এই ধরনের অভিজ্ঞতা হয় না, যেটা যখন জুনিয়র ছিলাম তখন হতো। আমি বহু বছর আগের কথা যদি শেয়ার করি, আমার ইন্টার্নশিপের সময়, আমিও ঢাকাতে থাকি সব সময়। সো ইন্টার্নশিপের আগে ঈদের আগের রাতে আমার ছিল হচ্ছে নাইট ডিউটি। সকালবেলা আমি খুবই উদ্বিগ্ন যে মর্নিং ডাক্তার সময় মতো আসবে কিনা, আমি যেতে পারবো কিনা। যথারীতি মর্নিং ডাক্তার একটু দেরি করে আসলেন। আমি যেটা সমস্যায় পড়লাম, রাস্তায় বের হলাম, রাস্তায় কোনো গাড়ি রিক্সা কিছুই নেই। তখন মনে হয় মাত্র ঈদের জামাতটা শেষ হয়েছে। আমি ঢাকা মেডিকেলে পড়তাম, আমার খুব বেশি অনেক বেশি হাঁটারও অভ্যাস নেই। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলাম, রাস্তায় কিছুই পেলাম না। আমার হাতে ওই সময় কোনো মোবাইল ফোনও ছিল না। আমি খুব অদ্ভুত একটা কাজ করেছিলাম, এখন মনে হলে হাসি আসে। রাস্তায় একটা গাড়ি থামলো লাল রঙের, আমাকে জিজ্ঞেস করলো, আমাকে দেখে মনে হয় খুব অসহায় লাগছিল, আপনি কোথায় যাবেন? আমি বললাম আমার বাসার ফার্ম গেটে। বলে চলেন আপনাকে নামিয়ে দিই। আমি একটা অপরিচিত গাড়িতে উঠে পড়লাম। বাহ, সিনেমার মতো একদম। আমার এখন খুবই অবাক লাগে যে আমি কেমন একটা কাজ করেছিলাম। যাক, একটা অন্যরকম অভিজ্ঞতা শুনলাম, যেটা আমরা সাধারণত সিনেমায় দেখতে পাই। একদম। তো ব্যাপারটি কি পরবর্তীতে সিনেমার মতো কোনো অভিজ্ঞতা হয়েছিল কিনা? না না, সেরকম কিছু হয় নাই, কিন্তু আমি একটু ভয়ও পাচ্ছিলাম। বাকিটুকু আমি বলিনি। কিছু দূর যাওয়ার পরে আমার মেডিকেলের আরেকজন সিনিয়র ভাইকে দেখলাম, উনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, পাঞ্জাবি পরা। আমি ওনাকে ডেকে গাড়িতে তুলে নিলাম। আচ্ছা, যাই হোক, তার মানে এটি একটি মধুর অভিজ্ঞতায় পরিণত হয়েছিল। অধ্যাপক ডাক্তার এ.কে.এম. আমিনুল ইসলাম, তো আপনার ক্ষেত্রে এরকম কোনো অভিজ্ঞতা হয়েছিল কিনা ঈদের সময়? আসলে ঈদে তো আমরা দায়িত্ব পালন করি, সবসময় যে সেগুলো মজার হয় তা কিন্তু না। কারণ আমাদের যখন বিশেষ করে আমরা যখন এখন তো ধরেন আমরা একটা পর্যায়ে আছি, এখন আমাদের জুনিয়র অনেক কলিগ থাকে, আমাদের আসলে বেশি করে তাদের দায়িত্বটা ভাগ করে দিতে হয়। আর আমরা সবসময় যেটা হয় যে অনকল আমরা কনসালটেন্সি করি, এবং যদি প্রয়োজন হয় তখন আমরা যাই। বা যখন আমরা আরেকটু ধরেন জুনিয়র ডক্টর ছিলাম তখন তো অবশ্যই এরকম, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেত হাসপাতালে আসলে আপনি খুব বেশি মধুর অভিজ্ঞতা পাবেন না। হাসপাতালের অভিজ্ঞতা সবসময় একটু কষ্টকর হয়। দেখা যায় যারা আসেন হাসপাতালে তারা তো বাধ্য হয়েই আসেন, এরকম একটা উৎসবের সময়ে দেখা যাচ্ছে কেউ আত্মীয়স্বজন হারিয়ে ফেলছেন, কান্নাকাটি করছেন। তো এগুলো আসলে আমাদের উৎসবের দিনটাকে আসলে দেখা যেত যে আমরা সেইভাবে উৎসবটাকে উপভোগ করতে পারতাম না। কারণ আপনি ভারাক্রান্ত মন নিয়ে আসলে কখনোই আপনি একটা উৎসবে সামিল হতে পারবেন না। তো এই ব্যাপারগুলো আসলে সবসময় যে উৎসব মুখর থাকে তা কিন্তু না। তবে আমরা যেহেতু আগে থেকে অভ্যস্ত, কাজে আমাদেরকে এগুলো আমরা মেনে নিয়েছি এবং আমরা ওইভাবেই নিজেদেরকে গড়ে তুলেছি। ডাক্তার আতিকুর রহমান, আমরা এরকম তো দেখি, আপনি যেহেতু একটু আগে বলেছেন ঈদের সময় আপনাকে ডিউটি করতে হয়েছে, আমাদের যারা সহকর্মী আছে তাদেরকেও করতে হয়, আমরা সেটাও দেখি। এক্ষেত্রে একটি অভিজ্ঞতা বলবো, বা এই সমস্যার মধ্যে দিয়ে হয়তো অনেকেই যায় যে ঈদে অনেক ধরনের উৎসব মুখর পরিবেশের সাথে সেই রকম উৎসবমুখী খাবারও থাকে, অনেক আয়োজন থাকে, কিন্তু যারা হাসপাতালে ডিউটি করছে তাদের ক্ষেত্রে তো এই অভিজ্ঞতাটা নেওয়া যায় না, বা সে উৎসবে যোগ দিতে পারছে না। এবং বিশেষ করে এরকম অবস্থাও অনেক ক্ষেত্রে হয় যে খাবারের সংকটও দেখা যায়, যেহেতু আশেপাশে হাসপাতালের পাশাপাশি যে হোটেলগুলো থাকে সেগুলো বন্ধ। তো সেই অবস্থা কি আপনি পড়েছেন কখনো? হ্যাঁ, বলি হয় কি যে ঈদের সময় হাসপাতাল থেকে যদিও ম্যাক্সিমাম আমাদের এখন তো সরকারি হাসপাতালে সব জায়গায় খাবার দেওয়া হয়, পেশেন্টদেরকে কিন্তু ওই দিন একটু ইমপ্রুভ ডায়েট দেওয়া হয়, বাট ডাক্তারদের জন্য কিন্তু কোনো কিছু ছিল না একসময়। মানে এবং সবচেয়ে আপনি যেটা বললেন যে ওই সময় কিন্তু যদি আপনি কোনো রেস্টুরেন্ট দেখেন সব জায়গায় বন্ধ, আর বিশেষ করে ঈদুল আজহা বা কোরবানির ঈদ আমরা যেটা বলি এটাতে তো আরো বন্ধ থাকে। তো এই সময়টা দেখা যায় যে মানে আপনার নিজের জন্য কিন্তু খাবার থাকে না। তো আমি অবশ্য একদিক থেকে লাকি যে আমি যেহেতু মানে বাসায় আমার কাছে আমার ছোট ভাই হোক কিংবা আমার বাসার কোনো লোকজন ওই টিফিন বাটিতে করে আমার খাবার পৌঁছে দিয়েছে, এরকম অনেক রেকর্ড আছে। এবং আমার মা খাবার রান্না করে দিয়ে হাসপাতাল পাঠিয়ে দিত, তো আমরা সবাই মিলে ওইখানে যারা ডাক্তার ছিলাম তখন অনেকেই খেতে পারতাম আর কি। জি, তার মানে এই উৎসবের আনন্দ আপনি শেয়ার করছেন আপনার সহকর্মীদের সাথে, বন্ধু বান্ধবের সাথেই। ডাক্তার নুসরাত সুলতানা, আপনার ক্ষেত্রে অভিজ্ঞতাটা কি রকম? আমার ক্ষেত্রে আপনাকে কি কখনো এরকম রান্না করে নিয়ে যেতে হয়েছিল কিনা? মানে প্রশ্নটা শুনে আমার খুবই মজা লাগলো। যখন আমি ঈদের ছুটিতে থাকি নিজেকে আমি একদম 100% হাউসওয়াইফ মনে করি। আমি যে ডাক্তার আমি একদম ভুলে যাই, যদিও আমাকে ফোন কল অ্যাটেন্ড করতে হয়। আমার ক্ষেত্রে জাস্ট অপোজিট ঘটনাটা ঘটে। কারণ ঈদের পর প্রথম যখন অফিস থাকে, প্রথম ওয়ার্কিং ডেতে আশেপাশের হোটেল বন্ধ থাকে বা খাবারের হয়তো ওরকম ব্যবস্থা থাকে না। সো আমি প্রথম ওয়ার্কিং ডেতে ঈদের পরের সাধারণত আমি ছুটিতে থেকে আমার বাসায়
আমার হাজব্যান্ডের অফিসে কলিগদেরকে এন্টারটেইন করি। আচ্ছা, এটা আমি বহু বছর ধরে করে আসছি, কিন্তু এখন আমি মাঝে মাঝে ফাঁকি দেই, মানে করি না, বলি যে আমার অফিসে যেতে হবে, বাট এটা বহু বছর করেছি। তার মানে ওই সময় হচ্ছে কি আপনি পুরোদস্তুর একজন শেফ হিসেবে একদম। নিজেকে আবির্ভূত করেন। ডাক্তার আমিনুল ইসলাম, আপনার ক্ষেত্রে অভিজ্ঞতাটা কি রকম? আপনি কি রান্না করেছেন নাকি রান্না খেয়েছেন, কোনটি বেশি হয়েছে? আসলে ঈদে আমার আসলে মানে রান্নার প্রতি আমার ঝোঁক নেই। আসলে আমি কখনোই খুব বেশি পছন্দ করি না, তবে খেতে পছন্দ করি অবশ্যই, এবং ঈদের খাবার তো অবশ্যই খেতে পছন্দ করি। যদি আমরা আসলে যে বিষয়ের চিকিৎসক, আমরা তো ডায়াবেটিস হরমোন বিষয়ের বিশেষজ্ঞ, আমাদের আসলে সবসময় রোগীদেরকে আসলে পরিমিত খাবারের কথাই বলতে হয়। তো যেহেতু আমরা সবাইকে পরিমিত খাবারের কথা বলি, তাই নিজেদের খাবারের ক্ষেত্রেও কিছুটা পরিমিত বোধ রাখতেই হয়। তারপরেও ঈদুল আজহায় কি সম্ভব হয়? সম্ভব হয় না, তারপরও মাথায় থাকে, যেটা আমি সবাইকে বলছি যে আপনি খাবেন। আর আমরা তো আসলে অতিরিক্ত বা অতি ভোজনের খারাপ দিকগুলো আমরা জানি, যে কারণে আসলে পছন্দ হলেও বা দেখা যায় যে অনেক সময় আমরা সেভাবে খেতে পারি না। কিন্তু এখনকার যে জেনারেশন, আমাদের ছেলে মেয়ে যারা আছে, তারা কিন্তু আবার এরকম না, তারা বরং একটু অন্য ধরনের খাবারে পছন্দ। তারা উৎসবের খাবার নিয়ে তাদের খুব বেশি মাথা ব্যথা নেই। কিন্তু আমরা কিন্তু অবশ্যই, আমি খাবারটাকে অবশ্যই ঈদের দিন হিসাবে সেটাকে অবশ্যই খাবারটাকে উপভোগ করি। তবে এটাও মাথায় থাকে যে যেহেতু এগুলোর সাথে রোগের সম্পর্ক খুব বেশি এবং ওজন বাড়ার একটা সম্পর্ক থাকে, কাজেই সবসময় একটু পরিমিত বোধ রাখতেই হয়। অবশ্যই। আমরা আরো আড্ডায় অংশগ্রহণ করব, এখন একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি অ্যারিস্টো ফার্মা লিমিটেড নিবেদিত সেবায় আনন্দে। আজকে আমরা ঈদ আড্ডায় আছি এবং আমাদের সাথে আছেন তিনজন বিশেষজ্ঞ অতিথি। ডাক্তার আতিকুর রহমান, ঈদের গল্প শুনছিলাম এবং আপনাদের অভিজ্ঞতার কথাও শুনছিলাম যে ঈদে কি কি করছেন। তো যেহেতু পবিত্র ঈদুল আজহা, প্রশ্ন থাকেই যে এই সময় কসাইয়ের কাজ কি করতে হয়েছে কিনা, কারণ আমরা তো এক ধরনের কসাই হিসেবে পরিচিত। না, কষায়ের কাজ তো আমরা যখন ছোট ছিলাম, মানে আমার বাসায় ম্যাক্সিমাম আমরা আমাদের ডালের ব্যবসা, পুরান ঢাকায় আমাদের ডালের ব্যবসা ছিল। ওখানে অনেক মানে লেবার আছে যারা শ্রমিক, তারা কিন্তু ওই এক সিজনের কষাই ছিল। আমাদের বাসার গরুগুলো তারাই কিন্তু প্রিপেয়ার করতো। তো তখন তাদের সাথে আমরা বসতাম, অনেক সময় মাংস পিস করতাম, তারপরে ছোট ছোট মাংস অনেক সময় সাইজ করে দিতাম। এগুলো বিভিন্ন সময় করেছি। বা গরু যখন ফালাইতো, বিশেষ করে দড়ি বাঁধে ফেলতো, এই সময়টা আসলে আমরা খুব উপভোগ করতাম, কোন গরু কিভাবে পড়লো, কিভাবে উঠে গেল কিনা। তো এগুলো আমাদের গরুটা মানে ফালাইতে অনেক কষ্ট হয়েছে সবার, এটা আমাদের এক সময় আনন্দের ব্যাপার ছিল। তবে এখন আসলে বয়সের সাথে সাথে হয়তো বা ওই আনন্দটা না থাকলেও এখন হয়তো বা তারপরও আমরা এখন মানে কোরবানির সময় প্রেজেন্ট থাকার চেষ্টা করি। এবং আমি আবার খাবারের ব্যাপারে আমিন স্যারের থেকে একটু ডিফারেন্ট, কারণ আমি সব খাবার উপভোগ করি। কারণ খাবারের এই ঈদের সময় একটা ভয় থাকে এখন, আগে যেমন বিনা ভয়ে খেয়ে ফেলতাম, যে কত খাইতেছি কোনো হিসাব ছিল না। এখন হয়তো দুইটা খাওয়ার পর মনে হচ্ছে খাওয়ার কি বেশি হয়েছে, সুগার কি বেশি বেড়ে যাবে কিনা, অথবা কোলেস্ট্রল কি বাড়তেছে কিনা। তো এখন হয়তো বা কিছুটা ভয় কাজ করে। বাট মানে সব ধরনের খাবার মানে এই ঈদ উপলক্ষে যা যা তৈরি হয় সবই খাওয়ার চেষ্টা করি। জি। তো ডাক্তার নুসরাত সুলতানা, আপনার ক্ষেত্রে ঈদের সকালটি একটু শুনতে চাই, কি কি করতে হয় সাধারণত? আচ্ছা, ঈদের সকাল এখন যদি বলি, সকালে উঠে আমি খুব ভোরে সকালে উঠবো এবং ঈদের নামাজ আমি সবসময় যাই, এটা আমার জন্য একটা আনন্দ। আমার বাসার কাছে মসজিদে নামাজ পড়ে আসার পরে আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি আছে, আমার যারা আছে, আমরা একসাথে হই, একসাথে গল্প গুজব করা, খাওয়া দাওয়া করা। এবং এখন যেহেতু ঈদুল আজহা, সো কোরবানি হবে, তারপরে মাংস বাসায় আসবে, সেগুলো রেডি করতে হবে। আমি থাকি আলাদা বাসায়, সো কতক্ষণে আমার মাংস নিয়ে আমার বাসায় যাব, আমি সব কিছু ভাগ বাটোয়ারা করা এবং ফ্রেশ অবস্থায় কিছু রান্না চড়িয়ে দেওয়া, ওটা মাথায় থাকে। সারাদিনে এটা নিয়ে ব্যস্ত থাকি। তারপর সন্ধ্যার পরে হচ্ছে ঘুরে বেড়ানো আমার মানে ঈদ মানে যে খুশি আনন্দ, সেটা আমি কিন্তু এখনও পুরোপুরি উপভোগ করি। যেভাবে ছোটবেলায় করতাম একইভাবে করি, বাট কাজের ডাইমেনশনটা চেঞ্জ হয়ে গেছে। এই যে তদারকি, রান্না বান্না, আই এনজয় ইট। আমার মনে হয় সিজনাল করি দেখে এত এনজয় করি। জি অবশ্যই। ডাক্তার আমিনুল ইসলাম, আপনার ক্ষেত্রে অভিজ্ঞতা তো একই রকমই মনে হচ্ছে, তার পাশাপাশি একটু জানতে চাই, কখনো কি এরকম হয়েছে কিনা যে এই আনন্দের মধ্যে একটা জবনিকা পড়েছে, হঠাৎ করে হাসপাতালে ইমার্জেন্সি রোগী, বা এরকম কোনো ঘটনা যা একটু অস্বাভাবিক? হ্যাঁ, এটা তো আসলে সবসময় হয় আমাদের।
যে ওই যে বললাম যে আসলে পরিপূর্ণভাবে আমরা হয়তো উৎসবে মেতে থাকতে পারি না, কারণ আমাদের মাথার সামনে দায়িত্ববোধটা থাকে। এমনও হয়েছে যে দেখা যাচ্ছে যে আমাদের হয়তো ঈদের প্রিপারেশন নিচ্ছি, যেমন আমি একবার ঈদের নামাজ পড়ে আসতে না আসতে আমাকে ঢাকা মেডিকেল কলেজে আমাকে যেতে হলো, যে শুনলাম যে ওখানে খারাপ কয়েকটা রোগী এসছে, তাদেরকে ম্যানেজ করতে হবে। তো এটা কিন্তু আমাদের একেবারে, আমরা আসলে ছোটোবেলা থেকে অভ্যস্ত। মেডিকেল আমি যদি আমার মেডিকেলের কথা বলি, আমি যখন মেডিকেল স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু আমরা ঈদ আসলে ওইভাবে পারিনি। আমার দেখা গেলো আমার যখন চূড়ান্ত পেশাগত পরীক্ষা ছিল তারপরই একটা ঈদ ছিল, মানে তার আগে একটা ঈদ ছিল, সেই ঈদে কিন্তু আমি চিটগাং মেডিকেল স্টুডেন্ট, আমি কিন্তু আসতে পারিনি। তো আমাকে চিটগাংয়ে পরিবার ছাড়া ঈদ করতে হয়েছে। আচ্ছা, তো কাজেই ঈদের ব্যাপারগুলো কিন্তু এরকম, আমি সবসময় যে আমি একেবারে নিজের মতো করে ঈদ করতে পেরেছি সেটা কিন্তু হয় না। তবে যখন আমরা ঈদটাকে পাই তখন অবশ্যই আমরা সেটাকে চেষ্টা করি ওর মধ্যে থেকেই যতটুকু উপভোগ করা যায়। যেমন আতি যেটা বললো, আমারও মোটামুটি এরকম। আমি কিন্তু একদম ঈদের গরু কেনা থেকে শুরু করে সব কিছুতেই আমি নিজেকে মানে নিয়োজিত রাখি, সব কিছুর মধ্যে থাকি। কারণ কোরবানিটা আমার কাছে একটু আবেদনটা অন্যরকম। যেমন যদি আমরা বলি যে আমাদের যে রোজারিতে কিন্তু আমাদের তেমন করণীয় কিছু থাকে না, নামাজ পড়ে আসার পরে তেমন কিছু করণীয় থাকে না, কিন্তু কোরবানিতে কিন্তু সেটা না। কোরবানি আমি এবং নিজে জবাই দেওয়ার থেকে শুরু করে সব কিছুতে আমি নিজে সক্রিয় অংশগ্রহণ করি। আমার কষায় থাকলেও আমি তাদের সাথে সবসময় থাকি, এবং সেটাই পরিবারের সাথে একসাথে করার মধ্যে আনন্দটা একটু এটাও যেমন আছে। আবার পরিবারকে বাদ দিয়ে আমি অন্যদের স্বার্থে নিজেকে আত্মত্যাগ করলাম, সেটার মধ্যেও কিন্তু আনন্দ আছে অবশ্যই, এবং সেটাই আমরা জানতে চাচ্ছি এই আমাদের সেবায় আনন্দের মাধ্যমে। ডাক্তার আতিকুর রহমান, আপনার ক্ষেত্রে কি রকম, হাটে গিয়ে গরু কিনেন নাকি ইদানিং তো একটি ট্রেন্ড আছে যে অনেকেই আছেন এই যে খামার থেকে আগে থেকে গরু কিনে ফেলা, আপনার ক্ষেত্রে কি রকম হয়? আমরা দুইটাই করি। যেমন আমরা এবার যেটা হয়েছে যে আমরা একটা খামার থেকে কিনেছি আর দুইটা হয়তো গরুর হাট থেকে কিনেছি। তো আমাদের এরকমই হয় যে আমরা সবগুলোতেই যখন আসলে আমরা তো 4 ভাই একসাথে থাকি, তো ভাই সবাই তো, আমি বাদে বাকিরা দুইজন ব্যবসা করে, একজন উনিও চাকরি করেন। তো ওদের ঈদের আগেই ঈদ শুরু হয়ে যায় এবং তারা ওই বিভিন্ন হাট ঘুরে ঘুরে বিভিন্ন গরু চয়েস করে কেনে। আমি এখন আগে যেমন খুব আনন্দের সাথে যেতে পারতাম যখন এত সময় ছিল না, এখন তো নিজের হাসপাতালে ডিউটি শেষ করে চেম্বার শেষ করে আস্তে আস্তে রাত হয়ে যায় অনেক, তো তখন আসলে হাটে যাওয়ার সেই মানে ইটা থাকে না। তবে একটা সময় ইভেন এখনও আমি অ্যাটলিস্ট 1-2 দিন হাটে যাই, মানে যে ওই মানে কীরকম গরু কেমন চলতেছে। আমার বাসের পাশে একটা হাট আছে, রহমতগঞ্জ খেলার মাঠ বলে আর কি, ওই হাট আমরা একবার না গেলে মনে হয় যে ঈদটা পুরোপুরি ঠিক মতো হয়তো আমরা মানে পাই নাই। তো এখনও যাই অনেক সময়, আমার এলাকার যারা বন্ধু বান্ধব আছে তারা সবাই মিলে কোন গরু কিভাবে, কোনটা বিক্রি হচ্ছে কিভাবে, কি দাম, এগুলা নিয়ে একটু ডিসকাস করা, গরু কীরকম হলো, কার বাসায় কি, কোন কার গরু, এগুলো দেখে মোটামুটি আমাদের ভালোই লাগে। এইটাই আসলে ঈদুল আজহার যে আবেদন, যেটা না যে একটা তো ত্যাগ ব্যাপার আছেই, কিন্তু এই যে কোরবানি একটা গরু কিনে নিয়ে আসা, ওইটা বাসায় আনা এবং ওইটা একটু ভালো গরু কিনতে পারার মধ্যে একটা তৃপ্তি, এই জিনিসগুলো আসলে আমরা এনজয় করি এখনো ইনশাআল্লাহ। হ্যাঁ, যেহেতু এখানে একটা দরদামের ব্যাপার কাজ করে তো সেটা একটা অন্যরকম আনন্দ থাকে, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে। সবসময় আমরা শুনি যে ছেলেরা এরকম, অনেকের মধ্যে নাকি একটা লুকায়িত ইচ্ছা থাকে যে সবাই কাউবয় হবে, সবাই একটা বড় খামার হবে। তো এইরকম এই অভিজ্ঞতার বা এই যে এই একটা স্বপ্ন, সেই স্বপ্নের কিছু অংশ বোধহয় ঈদুল আজহায় পাওয়া যায়। ডাক্তার নুসরাত, আপনার ক্ষেত্রে কি রকম অভিজ্ঞতাটা? আপনি কি কখনো হাটে গিয়েছেন বা হাটে গিয়ে গরু কিনেছেন? আচ্ছা, অভিজ্ঞতা হচ্ছে আমার একবার হাটে যাওয়ার খুব শখ হলো, এই 5-6 বছর আগে সম্ভবত। আমি হাটে গেলাম, কিন্তু ওই যে গাড়ি থেকে নেমে আর আগাতে পারি নাই, ভয় পেয়ে ফেরত চলে আসছি। মানে আমি হাটে গিয়েছি, তা আমাদের বাসায় তো গরু কেনা একটা খুবই আনন্দের ব্যাপার, হাটে সবাই মিলে যাওয়া, তারপরে হচ্ছে পছন্দ করা, কেনা, এবং হাট থেকে আসার পর ময়লা ময়লা জুতাগুলো যেন বাসার বাইরে থাকে, ওইটা তদারকি নিয়ে তখন আমি ব্যস্ত থাকি। ইতিমধ্যে আমার ছেলে ছোটটা অলরেডি সিলেটে চলে গেছে তার মামি এবং খালার সাথে গরু দেখতে, আচ্ছা, একটা খামারে, মানে উৎসাহ শুরু হয়ে গেছে। জি জি, যে অবশ্য বেশি দিন বাকিও তো এরকম হাতে থাকে না আপনাদের, যে অল্প কিছু সময় থাকে, তো তার মধ্যে আপনারা যেহেতু সময় বের করে যাচ্ছেন এবং সবাই নিশ্চয়ই চেষ্টা করেন যে উৎসবের সাথে অংশগ্রহণ করার। ডাক্তার আমিনুল ইসলাম, আপনি তো বলেছেন যে আপনি হাটে গিয়ে গরু কিনেন, যেহেতু আপনি এখন আছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে। আমি নিজেই ওইখানকার স্টুডেন্ট ছিলাম এবং আমার ক্ষেত্রে প্রথম অভিজ্ঞতাটা ছিল যে আমি এই হাটের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে প্রায় 2 থেকে 3 দিন বাসায় ফিরেছি।
কারণ এই এলাকায় হাটটি হয় রাস্তার উপরে। সেখানে আপনি কি এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে? হ্যাঁ, এখনও যে বললো যে যেটা আতিক যেটা বললো সেটা হলো যে এখন ইদানিং কয়েক বছর ধরে হচ্ছে না, বাট আমি যখন প্রথম 4 বছর আগে সলিমুল্লাহ মেডিকেলে যোগদান করি তখন আমি পেয়েছিলাম যে যখন বাসায় যাচ্ছি দেখি যে একদিন আমার অভিজ্ঞতা ছিল না যে আমাকে এরকম একটা অবস্থা পড়তে হবে, বের হয়ে দেখি যে সব গরু দিয়ে রাস্তাঘাট গরু হাসপাতালের মধ্যে চলে এসেছে। হাসপাতালের মধ্যে চলে আসে এরকম একটা অবস্থা, এবং ওই যে নোংরা কাপড় চোপড় মানে দেখা যাচ্ছে নিয়ে তারপরে বাসায় গিয়েছি, মানে হাটে না গেলেও আমাকে যেতে হয়েছে এরকম একটা অবস্থা। তো এরকম কি হয় কখনো যে না আমার হঠাৎ করে এটি পছন্দ হয়ে গেল, এটি আমি নিব, এবং সেখান থেকে গরু কিনে চলে গেলাম? হ্যাঁ, আমার এরকম অনেকবারই হয়েছে যে আমি হয়তো অন্য কোথাও গিয়েছি, মাঝখানে তো দেখা গেল যে একটা গরুর হাট বসেছে, তো আমি সবসময় এগুলোতে বললাম যে আমি অংশগ্রহণ করি, তো আমি দেখি তো গরু পাওয়া যায় কিনা। যে আমার একবার ব্রাহ্মণবাড়িয়ায় আমার পোস্টিং ছিল, তখন আমি ঢাকা আসছিলাম, আসার পথে যখন শনি রাখার দিকে একটা হাট দেখলাম, আমি বাস থেকে নেমে গেলাম, নেমে গিয়ে ওখান থেকে গরু কিনে আমি বাসায় চলে গেলাম। আচ্ছা, মানে এরকম হয়, মানে দেখা যায় আমার মাথায় সবসময় থাকে, সেটা আমরা আসলে ওইভাবে সময় দিতে পারি না, কাজে মাথায় সবসময় কাজ করে যে আমাকে এটা করতে হবে, এবং সেই জন্য সুযোগ খুঁজি যে কখন করা যায়। ব্যাটে বলে মিলে গেলে হয়ে যায়। আবার দেখা যায় যে আমরা হয়তো রাত 12টায় চেম্বার শেষ করে রাত 11টা 12টায় আমরা হাটে যাই, 2টা 3টা পর্যন্ত হাটে ঘোরাঘুরি করে গরু কিনে নিয়ে আসি, এরকমও হয়। জি, ডাক্তার আতিকুর রহমান, তো এরকম কি কখনো হয়েছে যে আপনি, যেহেতু আমাদের কাছে অনেক ধরনের রোগীরা আসে, অনেক পেশার রোগীরা আসে, তো রোগীরা স্বাভাবিকভাবেই যে আমাদের কাছে আসলে একটু ডিসকাউন্টের ব্যাপার, আপনি হাটে গেলেন, হঠাৎ করে দেখলেন পরিচিত কেউ, এবং সেখান থেকে কোনো ডিসকাউন্ট পাওয়ার সুযোগ হয়েছে কিনা? না, ওইরকম সুযোগ হয়নি। তবে হ্যাঁ, যদি অনেক সময় পরিচয় পায় মানুষ যে না ডাক্তার, তখন একটু অন্যভাবে অনেকেই, ম্যাক্সিমামই আমাদের দেশে এখনও ডাক্তারদেরকে কিন্তু সাধারণ লেভেলের মানুষ কিন্তু যথেষ্ট সম্মান করে। আবার অনেকে চিন্তা ভাবনাও এরকম করতে পারে যে না ডাক্তার মানুষ, তাহলে মনে হয় টাকা পয়সা ভালো হবে। তো এইটা এরকম অবশ্য আমরা হয় নাই যে মনে হচ্ছে যে কোনো সময় কেউ আমাকে ঠকিয়ে দিয়েছে। বাট আমি একা কখনো কিনি না, তো আমার সবসময় মানে মনে হয় যে একা কিনলে যদি ও বাসায় আমার ভাই পছন্দ না করে, আমার ছেলেরা আছে ওরা যদি পছন্দ না করে, আগে ছিল যে একটু ছোট গরু হইলে দেখা যাচ্ছে যে আমাদের পছন্দ হতো না, আব্বু কিনে নিয়ে আসতো যে গরুটা একটু ছোট হয়ে গেছে, এটা ভাল লাগেনি। এমনও আছে আমার ছোট ভাই একবার মানে গরু কিনে নিয়ে আসছে, আমার মামা কিনে দিয়েছে, তার ওইটা পছন্দ হয়নি, সে যায় আর তার নানুর বাসায় যায় বেঁধে রেখে দিয়ে আসছে, কয়টা আমাদের এটা চলবে না, আমাকে বড় গরু। পরে চেঞ্জ করে আমরা, মামা ওইটা নিয়ে নিছে, আমরা অন্য গরু কিনতে হয়েছে। তো এই জন্যই অনেক সময় আমরা আসলে যখনই কিনি, এখন তো আরও সুবিধা আছে যে মোবাইলে ছবি তুলে বা ভিডিও কল করে দেখায় যে এই গরুটা দেখো, দেখে কেমন লাগে। যেমন আমার বড় ভাই এবার কিনেছে, যেটা ও কেনার পরেই প্রথমে আমাকে দেখাইছে যে এরকম আছে, তো আমরা গ্রুপ কলে সবাই দেখে মনে করছে না গরুটা ভালো, কিনে ফেল। তো এরকম হয় যে যাওয়ার পরে কিনে, মানে সবাই চয়েস করে কিনতে পারলে আরো ভালো লাগে। ডাক্তার নুসরাত, আপনার ক্ষেত্রে কি রকম? আপনার কি গরু নিয়ে কোনো এরকম কিছু আছে কিনা যে না আমার গরুটা এই কালার হতে হবে, এরকম সাইজের হতে হবে? কালার হচ্ছে আমার লাল গরু পছন্দ, আর সাইজ আমি খুব বেশি বড় গরু আমার কাছে ভালো লাগে না, মনে হয় খেতে। মেয়েদের ক্ষেত্রে বোধহয় এই ব্যাপারগুলো থাকে, বেশি বড় জিনিস আমার ভালো লাগে না, মাঝারি সাইজ বা রেড কালার। জি, তো আপনি সেই ক্ষেত্রে কি কখনো এরকম করেছেন কিনা যে না আমার এটা হবে না, বা ছোট থেকে এখন পর্যন্ত আমাকে আরেকটু এনে দিতে হবে? না, আমার আসলে মানে এরকম করার আসলে আমার অভ্যাসটাই নাই। যেটা এসে গেছে সেটা কি তখন মনে করি আচ্ছা ঠিক আছে ভালো, আগে থেকে বলে দিই যে আমার এরকম পছন্দ। তো সেই ক্ষেত্রে আরেকটু জানতে চাই যে এখন তো আপনি রান্না করছেন পরিবারের সবার জন্য, নিজের জন্য কোন ধরনের আইটেমগুলো আপনি পছন্দ করেন? নিজের জন্য আলাদা করে আমি খুব ভোজন রসিক তা না, তো আমি হচ্ছে আমার সুইট টুথ, মিষ্টি খাবার পছন্দ, এনিথিং মানে যেটা মিষ্টি। আর আমি নিজে মানে পার্সোনালি খুব বেশি গরুর মাংস খাওয়া যে লাইক করি ওরকম কিছু না। জি, আমরা ঈদের আড্ডায় আরো কথা বলবো, এখন আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি অ্যারিস্টো ফার্মা লিমিটেড নিবেদিত সেবায় আনন্দে। ঈদ উল আজহা উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠানে আজকে আমাদের সাথে 3 জন অতিথি উপস্থিত আছেন, যাদের সাথে আমরা ঈদের আড্ডা এবং আনন্দ শেয়ার করছি। ডাক্তার একেএম আমিনুল ইসলাম, ঈদ তো হচ্ছে এবং অনেক বছর ধরে আপনারা বিভিন্ন ধরনের ঈদের বিভিন্ন ফেজ দেখেছেন, ছোটবেলার ঈদ এবং এখনকার ঈদ, এই দুটির মধ্যে কি কোনো পার্থক্য মনে হচ্ছে? অবশ্যই পার্থক্য আছে। ছোটবেলার আসলে ঈদের আনন্দটা ছিল অন্যরকম,
আচ্ছা গরু কেনা থেকে শুরু করে বিশেষ করে ছোটোবেলার প্রতিযোগিতামূলক একটা মনোভাব থাকতো যে আমাদের গরুটা অবশ্যই অন্যদের চেয়ে ভালো হতে হবে, এবং আমরা সময় খেয়াল করতাম কোন গরু বেশি তেজি, কোনটাকে আপনার জবে করার সময় অনেক বেশি সে কষ্ট করতে হচ্ছে কসাইদের। তো এগুলো নিয়ে আমরা খুব বেশি আলোচনা করতাম। এবং আমরা দেখা যায় ছোটোবেলায় আমাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে, আমার দাদি থাকতেন ওখানে। তো আমরা সব চাচাতো ভাই চাচাতো যারা আমরা সবাই মিলে কিন্তু বাড়িতে ঈদ করতে যেতাম, এবং ওখানে সবাই মিলে গরু কিনতাম, ওই গরুটাকে যত্ন নিতাম। তো ব্যাপারগুলো আবেগগুলো অন্যরকম ছিল, এবং তখন দেখা যেত যে আমাদের যাওয়া হতো। হ্যাঁ, আর ওই যে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে তো আসলে লোকাল ল্যাঙ্গুয়েজটা একটু অন্যরকম ছিল। তো আমরা গরু কিনে আসার সময় জিজ্ঞেস করতো যে কতলা, কত টাকা, এটা জিজ্ঞেস করতো না, জিজ্ঞেস করতো কতলা। তা আমরা দুষ্টুমি করে বলতাম অতলা। তার কাছেই দেখা যায় অনেক টাকা, মানে আমরা এমন বলতাম না। এখনো কিন্তু জিজ্ঞেস করা হয়, এই যে গরু কেনা আসার পথে কিন্তু আপনাকে সবাই জিজ্ঞেস করবে যে কত টাকা। তা আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে ওই যে লোকাল ল্যাঙ্গুয়েজে বলতো যে কতলা। হ্যাঁ, তা ওরা আমরা বুঝতাম কত, আমরা ওটা বলতাম না। আমরা যে ঢাকাতে গিয়েছি আমরা বলতাম যে অতলা বলে আমরা শেষ করে দিতাম। তো এই ব্যাপারগুলো ছিল অনেক মজার। আর ওই তখন দেখা যেত যে প্রফেশনাল কষাই খুব কম ছিল। দেখা যেত যে আমার চাচাতো ভাই, আমরা চাচা সবাই মিলে আমরা গরু কাটাকাটি করতাম। এখন যেমন অনেক বড় প্রফেশনাল কষাই ইউজ করি, তখন কিন্তু ওরকম ছিল না। আমার দেখা একটা গরু নিয়ে আমরা সন্ধ্যা পর্যন্ত চলে যাচ্ছে, তাও আমাদের গরু কাটা শেষ হচ্ছে না ব্যাপারটা। আর এখন কিন্তু সেরকম না, এখন কিন্তু অনেকটাই সব কিছুই মানে একটা সিস্টেমের মধ্যে আছে। প্রফেশনাল কষাই আসে, অল্প সময়ের মধ্যে সব কিছু হয়ে যাচ্ছে। মানে এখন কিন্তু সব কিছুই আসলে সুপার ফাস্ট, মানে আগের মতন নেই। আগে যেরকম একটা ক্যাজুয়াল ভাব ছিল, এখন কিন্তু আর ঈদের মধ্যে ক্যাজুয়াল ভাবটা আর নেই। এখন দেখা যাচ্ছে সব কিছুই অনেক বেশি দ্রুত হচ্ছে। জি অবশ্যই। ডক্টর আতিকুর রহমান, আপনার কাছে কোনটা ভালো লাগে, এই যে আগের যে সবাই মিলে একদম সারাটা দিন ব্যাপী গরু কেটে শেষ করা, আর এখন হচ্ছে একদম প্রফেশনাল 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে সব শেষ করে ফেলা, তো বাস্তবে কোনটা আপনার কাছে মনে হয় যে এটা হলেই ভালো হতো? আগের যে ব্যাপারটা বলেছি আমি আগেও, যে আগে আমাদের নিজস্ব কিছু লোকজন ছিল, এরাই আমরা করতাম। তো আমাদের একটা ট্রেডিশন ছিল এরকম যে আমরা সকালবেলা সবার আর্লি, আমাদের আশেপাশে যে মসজিদে সবার আর্লি যেটাতে জামাত হতো, ওটাতে ঈদের নামাজ পড়ে এসে মানে কোরবানিটা স্টার্ট করে দিতে হয়। করার পরেই সাথে সাথে ওই কোরবানির মাংসের যে লিভার, কলিজা আর কি, ওইটা দিয়ে আমরা নাস্তা করতাম। এটা আমাদের একদম ট্রেডিশন ছিল সব সময়কার। তো এখন যেটা হয়েছে যে আপনার কষায়ের জন্য আপনার ওয়েট করতে হবে, কারণ অন্যান্য সময় আমরা যখন হাসপাতালে কাজ করি বা চেম্বারে কাজ করি, আমাদের বাইরের লোকজন অনেক সময় 2-1 জন দাঁড়ায় থাকে, বা হাসপাতালে আউটডোরে আসি 1 ঘন্টা 1.5 ঘন্টা লাইনে দাঁড়ায়, তারপরে ওরা আমাদেরকে দেখাইতো। কিন্তু ওই সময় আমাদের উল্টা হয়ে যায় আর কি। তখন আমাদের ওয়েট করে থাকতে হয় কখন কষায় আসবে, কারণ কষাইদেরও এই দিন থাকে, তাদেরও এক দিন মানে দেখা যাচ্ছে যে অনেকগুলো কাজ করতে হয়। তো তারা হয়তো তাদের সময় চিন্তা করে হয়তো বললো যে আসবে 10টায়, আসে 12টায়। তো এই সময়টা আমাদের কিছু করার নেই, আমরা ওয়েট করতে থাকি তাদের জন্য। তো আগেকার দিন ছিল যে না, আমরা নামাজ পড়ে আসলাম, সাথে সাথে একদম আর কোনো কথা নাই, কষাই জবাই করলো, তারপরে কাজ শেষ। আর যেটা হলো আগে ছোটবেলায় যখন আমরা মানে ঈদের 1 সপ্তাহ আগে থেকেই ঢাকা শহরে কোথায় কোন হাট আছে, প্রত্যেকটা হাটে যেতাম, সব ফ্রেন্ডরা মিলে কোন জায়গায় কোন হাটটা, কোন গরুটা সবচেয়ে বড়। এখন তো ধরেন কোনটা সবচেয়ে বড় এটা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতেই চলে আসতেছে, কিন্তু আগে আমরা খুঁজে খুঁজে বের করতাম, একজনের মুখে শুনতাম যে অমুক জায়গায় ওই গরুটা খুব বড়, তখন আমরা ওই মানে ফ্রেন্ডরা সবাই যেয়ে দেখতাম। এখন তো আসলে ওইভাবে মানে সময় পাওয়া যায় না, ওই জাস্ট গরু একদিন হয়তো হাটে যাওয়া হয়, যদি নিজে না কিনতে পারি তাহলে ভাই যারা আছে ওরা কিনে। তো ওই আনন্দটা যে গরুর ঈদের আগে মানে ঈদকে যে উদযাপন করা, এটা এখন হয় না। কোনো সময় দেখা যায় যে ও কালকে ঈদ না, এইরকম হয়ে গেছে। আর ঈদের দিন যেটা হয়, কষাই যখন আসবে ওরা যেভাবে রেডি করে দিবে, আমরা তখন ওইভাবে মানে প্রিপারেশন ওভাবেই নিতে। এইটাই অনেক ডিফারেন্স হয়েছে, অনেক কিছু ভালো দিকও আছে, কিছু খারাপ দিকও আছে আসলে। ডাক্তার নুসরাত, আপনার কাছে কি মনে হয় কোন ঈদটা বেশি মজার ছিল? ছোটবেলায় ঈদ ভালো লাগতো, এখনকার ঈদ ভালো লাগে। ঈদ মানেই মজা, ঈদ মানে মজা। কিন্তু মেয়েদের ক্ষেত্রে তো এই যে বাইরে গিয়ে গরু কাটা বা কষাইগিরি করার ব্যাপারটা একটু থাকে না, কিন্তু তারপরে তো একটা বড় একটা কাজ থাকে। তো সেই ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা, আমি যদি ছোটবেলা আর বড়বেলার তুলনা করি, ছোটবেলায় যেটা হতো, আমি যখন ঈদ শুরু হয়ে গেছে, যেহেতু ঈদুল আজহা বলছি এটাই বলি, বা রোজার ঈদও, আম্মাকে যখন দেখতাম যে ব্যস্ততা একটু বেশি, রান্নাঘরে রান্না করা নিয়ে বা সব কিছু আয়োজনে, তখন আমি তো ঘুরে বেড়াচ্ছি, আর আম্মাকে দেখলে আমার মনে হতো আম্মার কত কষ্ট হচ্ছে। আমি তখন উপলব্ধি করতাম, কাজে করতাম তা কিন্তু না। আর এখন একই কাজটা যখন আমি করি, এখনও কিন্তু ঈদের আগের রাতে আমার ভাই বোনরা অনেকেই বেড়াতে বের হয়,
মানে চাঁদ রাতের বেড়ানো বলে একটা জিনিস আছে, তুমিও চলো আমরা একসাথে বাইরে ঘুরবো। সবসময় আমি বেরো হই না, বলি যে আমার কাজ আছে। এখন এই কাজ করার মধ্যেই আনন্দ, তার মাঝেও সময় বের করে একটু একটু ঘুরতে যাই। তো ঈদের সকালটা আপনি সাধারণত কিভাবে কাটান, ঈদুল আজহার সকালটি? ঈদুল আজহার সকাল তো একইভাবেই যেটা বললাম, যে সকালে উঠে তাড়াতাড়ি রেডি হওয়া, তারপরে ছেলেদের সাথেই নামাজ পড়তে চলে যায়। এখন তো মেয়েদের নামাজের জায়গা সব জায়গায় আছে। এসে গরু কতক্ষণ রেডি হবে ওয়েট করে, এবং আমাদের বাসাতেও প্রথমে একটু মাংস আনা হয় এবং সেটা দিয়ে নাস্তা করা হয়। ছেলেরা সেটাই পছন্দ করে যে ওটা দিয়েই নাস্তা করবে। তারপরে কতক্ষণে আমার গরুটা রেডি হবে, আমার বাসায় আসবে, সেটা নিয়ে আমি কাজে বসে যাব। আমার একটা তাড়া থাকে যে তারপর আমি ঘুরতে বের হব। জি। তো ঈদ মানে আনন্দ, সবসময় আনন্দ। আনন্দটা হয়তো দুই ধরনের। ছোটবেলায় একটা প্রতিযোগিতার ব্যাপার ছিল, খুব ফিল করতাম আমি যে কাদের গরুটা বড় কাদেরটা ছোট, এটা নিয়ে আমার মধ্যে একটা প্রতিযোগিতা কাজ করতো। এখন ঠিক ওভাবে কাজ করে না, ভেতর থেকে আর ওই জিনিসটা আসে না। ডাক্তার আমিনুল ইসলাম, আপনার ক্ষেত্রে কি এইরকম প্রতিযোগিতা কাজ করে যে মনে হয় যে না আমারটা একটু বড় হলে হয়তো ভালো হতো, এরকম কি? হ্যাঁ, আগে আসলে এটা ছিল, ছোটবেলায় এটা ছিল, বাট এখন এটা কাজ করে না। এখন মনে হচ্ছে আসলে কোরবানি করছি আল্লাহর সন্তুষ্টির জন্য। জি। তো কাজেই আমি যেটা দিয়ে আমার সামর্থ্য অনুযায়ী আমি যেটা দিতে পারছি সেটাতে আমি সন্তুষ্ট থাকি এবং বিশ্বাস করি যে না এটাই হয়তো আমার জন্য ভালো ছিল। অবশ্যই। আসলে দুই জায়গার পারসেপশন তো আলাদা। হ্যাঁ, ছোটবেলায় তো আসলে অনেক কিছুই মাথায় এরকম ছোটবেলায় থাকে অনেক না। কিছুই মাথায় খেলা করতো, তখন আসলে মনটা অন্যরকম ছিল। এখন যেমন হয়তো ভাবি যে না আসলে অনেক কিছু নির্ধারিত। আগে তো এই ব্যাপারগুলোকে অতটা আমলে দিতাম না বা জানতাম না, বুঝতাম না, বাট এখন তো আসলে বুঝি যে আসলে আমি কোরবানি করছি, কার জন্য করছি, কেন করছি, এবং এই কোরবানিতে আসলে ত্যাগের একটা ব্যাপার থাকে যে সবাইকে আসলে বিলিয়ে দেওয়ার মধ্যে আনন্দ। এই ব্যাপারগুলো কিন্তু এখন অনেক বেশি কাজ করে। এখন অবশ্যই গরু বড় কিনতে চাই, এই কারণে যে যদি বড় কিনতে পারি তাহলে বিলে বেশি দেওয়া যায়। আর কোরবানির মাংস তো আসলে সবার মতো আমিও পছন্দ করি। তো কাজে দেখা যায় যে এই জন্য অবশ্যই ভালো গরু কেনার দিকেই একটা ঝোঁক থাকে। জি। এটা আমরা আড্ডায় আরো কথা বলবো, আবার একটু বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি অ্যারিস্টো ফার্মা লিমিটেড নিবেদিত সেবায় আনন্দে। ডাক্তার আতিকুর রহমান, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, এই যে ঈদ যাচ্ছে অবশ্যই একটা আনন্দ থাকে, মাঝে মাঝে একটু নিরানন্দের ঘটনাও ঘটে। তো এরকম কি হয়েছে কখনো আপনার কোনো রোগী হঠাৎ করে এরকম একটা অবস্থায় খারাপ হয়ে গেল, আপনাকে তার কাছে সারাক্ষণ সময় দিতে হয়েছে, বা এরকম কোনো অভিজ্ঞতা যে আপনার ঈদের আনন্দকে অনেকটাই ম্লান করে দিয়েছে? এরকম তো মানে সবসময় কম বেশি হয় না তা না, মানে একদম ম্লান হয়ে যায় না। হয়তো দেখা যাচ্ছে যে হাসপাতালে ডিউটি থাকলে তো কোনো রুগী যখন খুব ক্রিটিক্যাল অবস্থায় আছে তখন কিন্তু আমাদের মাথায় আসলে ঈদটা থাকে না, সোজা সত্যি কথা। কারণ তখন ওই রুগীর জীবন বাঁচানোই আমাদের তরফ থেকে যা যা করণীয় আমরা করার চেষ্টা করি। পাশাপাশি বাসায় থাকলে অনেক আত্মীয় স্বজন আছে, আমরা তো পুরান ঢাকার বাসিন্দা আর কি। কম বেশি দেখা যাচ্ছে যে ঈদে কেউ না কেউ ফোন করেই যে অমুকে অসুস্থ, এবং অনেক সময় হয়েছে যে এই কোরবানি ঈদের দিন আশেপাশে 2-1 মারা গেছেন। তো তখন আসলে ঈদের আনন্দ যতই হোক, পাশের বাসায় কেউ যদি মারা যায় বা তখন তো আসলে অন্যরা যেভাবে আনন্দ করে বা যেভাবে এটাকে আমি বলবো যে যেভাবে ম্যানেজ করতে পারে, আমাদের জন্য একটু কষ্টকর হয়। ধরেন একটা পেশেন্ট খারাপ, এখন হাসপাতালে নিয়ে যাচ্ছে না, আমি এসে যাই ডেট ডিক্লেয়ার করতেছি। তো এটা কিন্তু অ্যাজ এ ডাক্তার্স পার্সপেক্টিভ এটা কিন্তু আসলে আমাদের জন্য খুব কষ্টদায়ক যে না আপনার রুগী নাই, বা আমার একটা কথা শোনার পরে একটা কান্নার একটা রোল চলে আসে, তখন আসলে নিজের কাছে খারাপ লাগে। তখন আসলে এই যে ঈদের আনন্দটা অনেক ছোট হয়ে যায়, তখন মানুষের কষ্ট দেখলে আসলে ভাল লাগে না। এরকম অনেকবারই হয়েছে, অনেক আত্মীয় স্বজন হয়তো বা আত্মীয় স্বজন হোক বা বন্ধু বান্ধব হোক বা এলাকাবাসী হোক, এরকম ঈদের সময় খুব খারাপ হয়ে গেছে। এমনও সময় হয়েছে যে সাথে আমি হাসপাতালেও নিয়ে গিয়েছি, এরকম অনেক সময় আছে। তো এরকম হয়, আমরা এইগুলোতে অভ্যস্ত যে আমরা যে সবসময় ঈদ আনন্দকে ওইভাবেই একদম আগে থেকে যেভাবে আমরা প্রিপেয়ার হয়ে সবসময় করতে পারি তা না। আর এখন প্রিপারেশনের মধ্যে এটাও একটা থাকে যে কেউ যদি ফোন করে, যদি একদম অ্যাভয়েড করা না যায় তাহলে আমি অ্যাটেন্ড করার চেষ্টা করি সবসময়। অবশ্যই। ডাক্তার নুসরাত, ঈদের মধ্যে যেহেতু কাটাকাটি হবে এবং বিভিন্ন রকম মানুষজন আসে, তো অ্যাক্সিডেন্ট তো হয়েই যেতে পারে, বিভিন্ন দুর্ঘটনা। তো এরকম কি কখনো হয়েছে আপনার ক্ষেত্রে, বা হলে কিভাবে ম্যানেজ করেছেন?
ঠিক সেভাবে বড় ধরনের কোনো দুর্ঘটনা আমাকে সরাসরি ম্যানেজ করতে হয়েছে কাটাকাটি সংক্রান্ত ওরকম হয়নি। বাট আমরা যেহেতু চিকিৎসক, নিরবিচ্ছিন্ন আনন্দ করব শুধু ঈদ নিয়ে এটা হয় না। ওই যে ফোনটা খোলা থাকে, হয়তো কারো স্বাস্থ্যগত কোনো সমস্যা, স্পেশালি খাওয়া দাওয়া করে পেটে প্রবলেম হচ্ছে, কিছু না কিছু প্রবলেম থাকে। তো ওটাকে আমি ওই আনন্দের মধ্যে একটা অংশ হিসাবে মাথার মধ্যে ওভাবে সেট করে নেই যেটা থাকবে। বড় ধরনের কোনো কিছু আমাকে অ্যারেঞ্জ করতে হয়েছে এখন পর্যন্ত হয়নি, সামনে কি হবে তো জানি না। জি, ডাক্তার আমিনুল ইসলাম, তো আপনার ক্ষেত্রে কিরকম অভিজ্ঞতা? হ্যাঁ, আসলে ওই যে আমার ওরা যেটা বললো, আসলে আমাদের সবার ক্ষেত্রেই মোটামুটি একই রকম। কারণ দেখা যায় যে আমাদের ওই ঈদের সময়তে অনেকে, বিশেষ করে রমজানের পরে দেখা যায় যে অতি ভোজনের কারণে অনেকে অসুস্থ হয়ে যায়। আবার কোরবানির সময় অতিরিক্ত মশলাদার খাওয়ার কারণে অনেকে অসুস্থ হয়ে যায়। তো আত্মীয়স্বজন বা পরিচিত যারা আছেন তারা কিন্তু সবসময় আমাদেরকে ফোন করেন। তখন চিকিৎসকদের পাওয়া যায় না, অনেক সময় হাসপাতালে গেলে ঠিকভাবে চিকিৎসক হয়তো বা দেখা যায় যে সেবা পাওয়া যাচ্ছে না। তো এই জন্য দেখা যায় আমাদেরকে প্রথমে ফোন করে থাকেন। তো আমরা সবসময় চেষ্টা করি তাদেরকে সেবা দেওয়ার জন্য, কারণ আমাদের মাথায় থাকে যে আমরা চিকিৎসক হিসেবে আমাদের সবসময় সেবাটাই আসলে আমাদের ধর্ম। কাজেই আমাদের সবসময় আমাদের খেয়াল থাকে যে আমাদের কাছে যত সেবা চাচ্ছে তাদেরকে যদি আমরা পরিপূর্ণভাবে সেবাটা দিতে পারি। আপনার তো অনেক রোগী থাকে যারা এই সময় হজ করতে যায় এবং দেখা যায় যে হজ পরবর্তী সময় অনেকে অনেক জটিলতা নিয়ে আসে, বিশেষ করে ডায়াবেটিক রোগী যারা থাকে তাদের ক্ষেত্রে। তো তাদের ম্যানেজমেন্টে কোনো রকম এই যে এই দূরবর্তী একটি অবস্থায় তারা আছে এবং আপনি এখানে আছেন, আপনি চিকিৎসক হিসেবে কোনো ধরনের টেলিমেডিসিন বা এরকম কোনো সার্ভিসের সাথে সম্পৃক্ত থাকেন কিনা? হ্যাঁ, এটা আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। হ্যাঁ, আমাদের যারা রোগী যারা হজ করতে যাচ্ছে, বিশেষ করে ডায়াবেটিস রোগী, তারা কিন্তু ঝুঁকির মধ্যে থাকে। তাদের অনেকে দেখা যায় যে ডিহাইড্রেশন হয়, ডায়াবেটিস কন্ট্রোলে থাকে না। তো আমি যারা আমার আগে যারা আছেন হজে যাচ্ছেন, আমি যখন জানতে পারি তাদেরকে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিই এবং বলি যে আপনার কোনো সমস্যা হলে আপনি অবশ্যই আমাকে নক দিবেন। কারণ ওখানে দেখা যায় যে তারা একটা এমন অবস্থায় আছেন সেখান থেকে একটা আমার একটা পরামর্শ তাকে একটা বড় ধরনের বিপদ থেকে রক্ষা করতে পারে। তো এই জন্য কিন্তু আমি যারা হজে যাচ্ছেন বা যাবেন, আমার রোগী যারা আছেন তাদেরকে আমি আমার সবসময় আমার পার্সোনাল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখি এবং অভয় দিয়ে যে আপনি যে কোনো সময় যে কোনো প্রয়োজনে অবশ্যই আমাকে নক করবেন। তো ডক্টর আতিকুর রহমান, আপনার ক্ষেত্রে কিরকম অভিজ্ঞতা, যে এই ধরনের রোগীদের ক্ষেত্রে আপনার সাথে কিরকম সম্পর্ক থাকে? হজ তো একটা হেকটিক জার্নি, আসলে সব রকমের আছে। কোনো দিন দেখা যাচ্ছে যে আসলেই খুব অ্যাক্টিভিটি বেড়ে যায়। তো আমাদের আবার দুই রকমেরই সমস্যা হয়। কারো ক্ষেত্রে যেমন গ্লুকোজ বেশি কমে যায়, কারো বেশি বেড়ে যায়। আবার খাবারের ব্যাপারে দেখা যায় যে অনেকে নর্মাল খাওয়া দাওয়া করতে পারে না, দেখা যায় যে খেজুর হোক কিংবা অন্যান্য যেগুলো মিষ্টি আইটেম আছে এগুলো বেশি খায়, দেখা যায় যে যার জন্য তাদের কিন্তু প্রায়ই অনেকের গ্লুকোজ অনেক বেড়ে যায়। আমাদের পার্সোনালি আমরা আমাদের চেম্বারে অনেক রোগী আসে যারা মানে হজের আগে আমাদের সাথে দেখা করেছেন, তাদের জন্য স্পেশাল ইনস্ট্রাকশন থাকে যে কোন দিনগুলোতে আপনাকে মানে কোনভাবে ওষুধগুলো অ্যাডজাস্ট করবেন, এগুলো আমরা বলে দিই। আত্মীয় স্বজনের মধ্যে যারা যায় তাদেরও মানে দেখা যায় যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম অ্যাডভাইস দিয়ে থাকি। আর স্যার যেটা বললেন যে আমাদের মানে নাম্বারগুলো তো ম্যাক্সিমাম মানুষেরই কাছে আছে, যারা ক্লোজ আত্মীয় স্বজন, তারা যখন যেই সময় প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা চেষ্টা করি তাদেরকে একটা সমাধান দেওয়ার জন্য। জি, আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে ডক্টর নুসরাত, আপনার কাছে আমাদের আজকে দর্শকের উদ্দেশ্যে আপনার কথাগুলো একটু শুনতে চাই এবং এই যে আমাদের আজকে সার্বিকভাবে যে আনন্দ আড্ডা বসছি সেই আড্ডা নিয়ে আপনার মতামতটা একটু জানতে চাই সংক্ষেপে। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আসলে আজকে একটা চমৎকার অভিজ্ঞতা হলো ঈদ আড্ডা। একটু আমাদের চিকিৎসা সেবার বাইরে থেকে একটু কথা বলা বা ঈদে আমরা কিভাবে আমাদের সময়গুলো কাটাই, এবং আপনার প্রশ্নগুলো ছিল খুব সুন্দর। তো আমাদের রোগীদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা ঈদের আনন্দ করি, সব কিছু করি, তারপরও আমরা চিকিৎসক যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমরা কিন্তু মানসিকভাবে চিকিৎসা সেবা দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকি। আমার বাসাতে যত ঝামেলা থাকুক, আমি গরুনে যত ঝামেলায় থাকি, একজন অসুস্থ মানুষ যখন ফোন করেন তখন কিন্তু সেই অসুস্থতাটাই আমার কাছে প্রায়োরিটি হয়ে যায়। প্রিয় দর্শক, ঈদের আড্ডা আজকে এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঈদের আনন্দে থাকুন।